নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টক শো এর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিকাশ টক শো এর অনুষ্ঠানে আমরা চেষ্টা করি সেই সমস্ত মানুষদের সঙ্গে আপনাদের পরিচয় ঘটাতে যারা তাদের জীবনের পজিটিভ থট আমাদের সাথে শেয়ার করতে চায়। আজ আমরা সেরকমই পেয়েছি আমাদের স্টুডিওতে। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে রয়েছে আমাদের সাথে সোমা ভট্টাচার্য মহাশয়া, যিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের নার্সিং সুপার। ওনার সঙ্গে আজ আমরা শুনবো ওনার জীবনের গল্প, দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, ছোটবেলার গল্প এবং এই যে প্রশাসনিক দপ্তরে দীর্ঘদিন ধরে কাজ করা, বিভিন্ন রকম পরিস্থিতি সামলানো, ছোট থেকে বড় বিভিন্ন রকম অভিজ্ঞতার গল্প আপনাদের সঙ্গে শুনবো, শেয়ার করব। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে ওনাকে জানাই স্বাগত। নমস্কার। নমস্কার, আমি সোমা ভট্টাচার্য। আমি খুব ভালো লাগছে আজকে আপনাদের এই পজিটিভ বার্তার এখানে আসতে, এবং আমি চেষ্টা করব আমার জীবনের যতটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। অবশ্যই সবকিছু দেখা যাক কতটা কি বলে উঠতে পারি। ম্যাডাম, প্রথম আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি যখন প্রথম ছোটবেলায় পড়াশোনা করতেন, সেই বড় হয়ে ওঠাটা কেমন ছিল? মানে বাড়িতে কেউ কি ইন্সপায়ার করতো যে তোমাকে বড় হয়ে সেবামূলক কোনো কাজে যুক্ত হবে, বা কিভাবে কিভাবে বড় হয়ে উঠলেন সেটা একটু বলুন। অ্যাকচুয়ালি আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, ওই ফ্যামিলিতে বেসিক্যালি সবাই স্কুল টিচার। তো আমার ফ্যামিলিতেও আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। বাবা ছিলেন হাই সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার মশাই দীর্ঘ 39 বছর। তো ন্যাচারালি আমরাও চাইতাম আমরা 2 বোনই স্কুল টিচার হব। ভাই সব থেকে ছোট, ওর ওইভাবে সেভাবে কিছু ইচ্ছে ছিল না, বাট বাবার একটু ইচ্ছে ছিল ও যেন ডাক্তার হয়। তারপর আমরা নর্মাল যেমন সবাই পড়াশোনা করে সেভাবেই করলাম। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রত্যেকবারই রেজাল্ট বেরোনোর পর কি ভীতি, বাবাকে দেখাবো কি করে। যত নাম্বারই পাই না কেন বাবার কিছুতেই সন্তুষ্ট নেই, আরেকটু পেলি না, এই যে ব্যাপারটা থাকে সব বাড়িতেই থাকে। খুব ভালো যে স্টুডেন্ট ছিলাম তা নয়, কিন্তু খুব খারাপও কিছু ছিলাম না। তো তারপরে নর্মাল ওয়েতে আমরা যে জায়গায় আমাদের বাড়ি, আমার বাড়ির থেকে কলকাতা 100 কিলোমিটার। তো ওখানে বাবা তখন বলল যে না, ক্যালকাটা ইউনিভার্সিটিতেই মেয়েকে পড়তে হবে, অন্য কোনো ইউনিভার্সিটি হলে হবে না। গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম হাওড়া গার্লস কলেজ থেকে। তারপরে গ্র্যাজুয়েশন করার পর এবার চাকরি খোঁজার দৌড়। বরাবরই বাড়িতে এই জিনিসটা ছিল যে মেয়ে কোনো রকম মানে বড় হয়ে গেছে, পড়াশোনা কিছুটা করেছে, বিয়ে দিয়ে দেবো, এই মেন্টালিটি কোনোদিন মা বাবার মধ্যে ছিল না। মাও ছিলেন প্রাইমারি স্কুলের টিচার, বাট আমাদেরকে বড় করতে দিয়ে গিয়ে মাঝখানে মা সেটা ছেড়ে দিয়েছেন। তো মোটামুটি পড়াশোনার কালচারটা ছোটবেলা থেকেই বাড়িতে ছিল। তারপরে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর চাকরির জন্য খোঁজ শুরু করলাম, যত রকম কম্পিটিটিভ এক্সাম, এসএসসি সমস্ত কিছুই দিচ্ছি। বাবা বলল যেভাবে পারো মানে যা তোমার লাগে তুমি নাও, কিন্তু কিছু একটা করতে হবে। আমার পরেই আমার বোন, ও ইংলিশে অনার্স কমপ্লিট করলো। তারপরে এটা তবে ঠিক কোনোদিন এই সেবামূলক কাজে ইনভলভ হব বা ফ্যামিলিতে কোনোদিন কেউ এই প্রফেশনেও ছিল না। কোনো একটা চক্রে হোক যাই হোক, আমার এক কাকু, উনি কোনো একদিন আমাদের শিশুমঙ্গল হসপিটাল থেকে ফর্ম বেরোলো নার্সিং এর। আমাদের সময় তো নার্সিং এ চান্স পাওয়াটাও খুব টাফ ছিল, বিকজ এত নার্সিং স্কুল কলেজ ছিল না। তো ওখানে বললো তো তোর ফর্ম ফিল আপটা করে দিয়েছি, তুই একটু পরীক্ষাটা দিতে চলে যাস। আমি বললাম এবার কি, কোথায় যাব? না কলকাতা। সেখানে আমি কি করে একা যাব, মানে কোন জায়গায় কিভাবে যাব? যদিও কলেজ করেছি তাহলেও একটা ইন্টারভিউ বা একটা পরীক্ষার মতো অনেকটাই তো নিজের মধ্যে ভীতি থাকে। তো কাকুই সঙ্গে নিয়ে গেল। রাত প্রায় বাড়ি ফিরতে ফিরতে 9টারও বেশি বাজলো। পরীক্ষা দিয়ে এলাম। পরীক্ষা দিতে গিয়ে দেখছি ওরা ফর্মে দিয়েছিল 1000, সেখান থেকে ওরা সেটাকে সেগ্রিগেট করেছে। ওই ফর্ম এসে দাঁড়ালো 500-তে পরীক্ষার পর রেজাল্ট। তারপরে হলো ভাইভাতে ওটা দাঁড়ালো গিয়ে 120 সিলেক্ট করলো। তারপরে মেডিকেল, তারপরে শুরু হলো। যখন আমি এই জিএনএম এ মানে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে চান্স পেলাম, খুব যে তখন খুব ইচ্ছে ছিল তা নয়, কিন্তু চান্স পাওয়ার পর ভালোবাসাটা জন্মেছে। আগে ভালোবাসা ছিল তা আমি বলবো না, বললে ভীষণই মিথ্যে কথা বলা হবে। কিন্তু পাওয়ার পর যখন ভাবলাম হ্যাঁ এই একটা কোর্স, যেই কোর্সটা করে চাকরি একটা আমি পাবো, আর সব থেকে বড় যেটা হবে সেটা হচ্ছে ফ্যামিলির বা পাড়া প্রতিবেশী প্রত্যেকের ভীষণ উপকার হবে।
আমি আজও জানি আমার পাড়ার লোকজনেরা খুব বিশেষ একদম খুব সিরিয়াস কিছু না হলে আমার কাছে আগে কনসাল্ট করে কি করব, কি মেডিসিন দেবো। এখানে ক্যানুলা করে যদি আমি ইনজেকশন বাড়িতে দিয়ে দিই, ওরা ইভেন হসপিটালে বা ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে যায় না। মানে এই যে বিশ্বাসটা জন্মেছে, সেই দিক থেকে আমার মনে হয় যে আমার প্রফেশনটা, মানে আমি এই দিকটাতে আমি সফল আর কি। তারপরে শুরু হলো স্টাফ জীবন শুরু হওয়ার পর প্রায় আমি 11-13 বছর স্টাফ হিসাবে ছিলাম। ওটাই আমার মনে হয় আমার জীবনের অ্যাসেট। মানে যেটা এখন জেনারেলি হয়, পাস করার পরই আমি আরেকটা কোর্স করলাম, টিচিং এ টিচার হিসাবে ঢুকে গেলাম বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে চলে গেলাম। এই জিনিসটা আমাদের ইনস্টিটিউটে অ্যাকচুয়ালি ছিল না। কারণ তুমি হচ্ছে একদম প্রপার সবকিছু শেখো, তারপরেই তুমি প্রমোট করতে হতে পারবে, এই ব্যাপারটা এটাই আচ্ছা, ছিল আর কি। যখন মনে করুন আপনি বিএসসি পাশ করলেন, তারপর আবার জিএনএম পড়তে গেলেন, না, একটা অ্যাকচুয়ালি সময়- জেনারেল লাইনে আমি গ্রাজুয়েশন করেছিলাম, ইংলিশ অনার্স ছিল, বিএ পাস করেছিলাম। ও, তারপরে আমি এমএ তে ভর্তি হয়েছিলাম, হুম। কিন্তু সেটা আর কমপ্লিট করা হয়নি। সেকেন্ড ইয়ারেই আমি জিএনএমটা চান্স পেলাম, চলে এলাম আর কি। হ্যাঁ। এই সময় ধরুন একটা পারিবারিক বা সামাজিক চাপ থাকে, যে সময় কথা আপনি বলছেন, এই চাপটা আপনি কিভাবে সামলেছিলেন? যে তোমাকে সেটেল হতে হবে, এখন আবার পড়াশোনা করছো, তারপরে তুমি চাকরি করবে, এই যে জায়গাগুলো, কারণ আমাদের এখনো পর্যন্ত সমাজে কিন্তু এরকম একটা প্রেশার থাকে মেয়েদের উপর বিশেষ করে। না, এই সেই দিক জায়গাটা। থেকে হয়তো আমি অনেকটা লাকি, হুম, বিকজ আমার ফ্যামিলি থেকে এটা কোনোভাবেই চাপ ছিল না। হুম, এবং বাবা বলল যে বাবা মা সবাই যাই হোক করে না কেন, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মানে মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো, এই সমস্ত জিনিসটা, এই প্রেসারাইজেশনটা ছিল না, এইটা ছিল না। এবং হায়ার সেকেন্ডারিতে আমার সায়েন্সই ছিল, কিন্তু বাবা বললো ইংলিশ সাবজেক্টটা এখন সব থেকে দামি, হুম, তো ইংলিশে অনার্সই পড়তে হবে। যার জন্য সায়েন্স থেকে আবার আর্টসে এলাম। এবং সেখানে ইংলিশের সঙ্গে যে দুটো সাবজেক্ট ছিল, যে দুটো সাবজেক্ট আমি জীবনে কোনোদিনই জানতাম না, স্বাভাবিক, একটা ফিলোসফি, একটা এডুকেশন, বাট অনার্সের সঙ্গে পাশাপাশি পাশের সাবজেক্টগুলো তো গুরুত্ব অনেক কম পায়, যেহেতু অসুবিধে হয়নি খুব একটা। হ্যাঁ, একটা অসুবিধে হয়েছিল, এটা বলতে হয়, সেটা হচ্ছে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, সে জায়গায় এখানে এসে ইংলিশে অনার্স পড়া, আর তখন তো বাংলা মিডিয়ামই বেশিরভাগ, ইংলিশ মিডিয়াম এত ছিলও না। আর তার চেয়েও বড় কথা, জিএনএম এর সময় এসে টোটালি পুরোটাই ইংলিশে, যেটা আমার অতটা ফেস করতে না হলেও নার্সিং পড়াটাই এমনি হচ্ছে একটু গ্রুপ ওয়াইজ পড়লে খুব ভালো রেজাল্ট আসে আর কি। তো সেক্ষেত্রে আমার যে সমস্ত বন্ধুরা, ওদেরকে ম্যাক্সিমাম আমাকে বোঝাতে হতো, যেহেতু ওরা কেউ হায়ার সেকেন্ডারি পাস করে, কেউ পুরো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কেউ কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কিন্তু যেহেতু আমার গ্রাজুয়েশন লেভেলে ইংলিশটা ছিল, তার জন্য মানে মোটামুটি ওদের একটা লিডার মতো আমি ছিলাম পড়ানোর আরেকটা ব্যাপারে। সুবিধা হচ্ছে, ছিল মনে হয়, মানে বলবো যে পরোক্ষ সুবিধা আর কি, যেটা আপনার ছিল, সেটা হচ্ছে যে আপনার বাবা যেহেতু প্রধান শিক্ষক, হ্যাঁ, এটা সেই একটা বিরাট অ্যাডমিনিস্ট্রেশন ভীষণ, গুণটা আপনাদের মধ্যে ছোট থেকেই একদম পেয়েছিলেন। একদম একদম আর একদম। উনি একটা উনি গাইডলাইন একজন সব পলিটিক্যাল লিডারও ছিলেন বটে, এর Okay. জন্য সব দিক থেকেই হ্যাঁ, লিডারশিপটা কিছুটা হলেও আমাদের মধ্যে চলে এসছে ফ্যামিলিগত ভাবে। ফ্যামিলিগত ভাবে। আর এবার আসি, আপনার যে চাকরি জীবনে প্রবেশ করলেন, হ্যাঁ। যখন বললেন যে স্টাফ নার্স, হ্যাঁ। কোথায় প্রথম পোস্টিং? প্রথমেই শিশুমঙ্গল, আমার মাদার ইনস্টিটিউট, হুম। যে জায়গাটার কথা হয়তো বলে কোনোদিন শেষ করা যাবে না, হুম। ভীষণই ভালো জায়গা, অনেকেরই এ নিয়ে আইডিয়া আছে। তারপর শিশুমঙ্গল থেকে আমি ছাড়লাম তখনই যখন আমি বিএসসি করতে গেলাম, কারণ বিএসসি করতে হলে আমাকে ছাড়তেই হবে। তার জন্য আমি বিএসসি তে চলে গেলাম, বিএসসি নার্সিং করলাম। বিএসসি নার্সিং করার পর আমি বেসিক্যালি একাডেমিকে চলে গেছিলাম। আচ্ছা, কিছুদিন একাডেমিকে করার পর আমি আবার ক্লিনিক্যালে ফিরে আসি, হুম। কারণ অ্যাকচুয়ালি আমি দেখলাম মন থেকে আমার ক্লিনিক্যালটাই বেশি ভালো লাগে। হুম। তো আবার ক্লিনিক্যালে ফিরে এলাম। ক্লিনিক্যালে আমি ছিলাম হচ্ছে নারায়ণা হেলথে, তারপর এমএসসির পরও আবার গেলাম একাডেমিকে, এমএসসির পর কিছুদিন, 1-2 বছর মতো, তারপর আবার ক্লিনিক্যালে ফিরলাম। আর এমএসসির আগেও আমি অ্যাজ এ নার্সিং সুপারিনটেন্ডেন্ট ছিলাম একটা হসপিটালে। আর এখন আমি এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে জয়েন করেছি। বাট আমার কাছে সব থেকে চ্যালেঞ্জিং এইটা যে আমি একটা মেডিকেল কলেজের নার্সিং সুপারিনটেন্ডেন্ট। আর সবচেয়ে বেশি যদি কিছু বলা হয়, এর জন্য আমি খুব নিজেকে প্রাউড ফিল করি। আর আমি চাই যেন আমি এই জায়গাটা ধরে রাখতে পারি,
এবং আমি যেন পুরো অর্গানাইজেশনটাকে ঠিকঠাকভাবে আমার দিক থেকে যতটা করে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার নার্সিং প্রফেশনটাকে, আমি চাই যে প্রত্যেকটা ডক্টর, আমাদের তো ম্যাক্সিমাম ডক্টর নার্স এই একটা রিলেশন নিয়েই পুরো হসপিটাল তৈরি হয়, সবাইকে নিয়েই হসপিটাল, বাট একদম পেশেন্টের সঙ্গে যারা জড়িত ডাক্তার আর নার্সরা, সঙ্গে টেকনিশিয়ানও অবশ্যই থাকে, কিন্তু আমি চাই আমার স্টাফেরা এমন করে তৈরি হোক যে সমস্ত ডাক্তার যেন আমার স্টাফের কাছ থেকেই পেশেন্টের আপডেট নেয়, যেন অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়। এরকম লিডার যেন নিজে হতে পারি বা কাউকে তৈরি করতে পারি, নিজে হওয়াটা ব্যাপার নয়, অপরকে তৈরি করাটা আর কি। অবশ্যই আমরাও সকলে চাই যে পুরো পজিটিভ বার্তা টিম চাই যে আপনার এই যে স্বপ্ন এ যেন পূরণ হয়, কারণ শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে শুধু বীরভূম নয়, মুর্শিদাবাদ, এদিকে বর্ধমান, বাঁকুড়া সমস্ত জায়গার পেশেন্ট এখানে আসে এবং এটা করিডোরের মতো, এবং সত্যি কথা বলতে কবিগুরুর নাম এর সঙ্গে জড়িত রয়েছে। তো আমরা সকলেই চাইবো যে এখান থেকে একটা হিউজ সংখ্যক মানুষ যেন পরিষেবা পায়। ম্যাডাম, পরবর্তী প্রশ্ন আপনার কাছে, যারা আজকের দিনে নার্সিং সঙ্গে যুক্ত হতে চাইছে, নার্সিং সেবার সঙ্গে যুক্ত হতে চাইছে, এটার জন্য আপনি কি বার্তা দিতে চাইছেন তাদেরকে? দেখুন, এখন যারা নার্সিং সেবার সঙ্গে যুক্ত হতে চাইছে, অবশ্যই এখনকার সবার যে ডিভোশন নেই এটা আমি বলবো না, কিছুটা আছে, যেটা যে সময়টা আমি এসছিলাম, আগে ভালোবেসে আসিনি, পরে ভালোবেসেছি, আর এখন যেটা হয় সেটা অনেকটাই ক্যাজুয়াল, এটা তো একদম ঠিক। তো এটার জন্য অবশ্যই যে লিডার তার অনেকটাই তার থাকবে যে সে কিভাবে স্টাফকে তৈরি করবে। তো ওজন্যই আমি একটা কথা বলছিলাম, আমার মনে হয় লাইফে সব থেকে চ্যালেঞ্জিং যেটা, সেটা হচ্ছে গুড লিডার তৈরি করা, নেক্সট জেনারেশন তৈরি করা। তো ওই লিডারশিপের জন্য আমার মনে হয় যে এখনকার যে জেনারেশন নার্সিং এ আসছে, ওদের যেমন ধরুন যারা বিএসসি পড়ছে, আপনি যদি 100টা মেয়েকে জিজ্ঞেস করেন 90 জনই বলবে আমি পাস করেই টিচিং এ যাব। ঠিক আছে, এই যে জিনিসটা, হ্যাঁ, আরামে থাকার থেকে টিচিং এ যে প্রচুর আরাম আছে আমি সেটা বলবো না, কিন্তু বেসিক্যালি হচ্ছে সমস্ত কাজটা হচ্ছে টেকনিক্যাল, মানে আমি একটা ল্যাপটপে বসে যদি ভালো মতো কাজ করি আর তারপর আমি যদি 1 ঘন্টা 2 ঘন্টা একটা ক্লাস নিই তো হয়ে যাবে। তো প্র্যাকটিক্যাল বেস যে নলেজটা, এটা যে কতটা ইম্পর্টেন্ট, মানে এই প্র্যাকটিক্যালি আমি যদি কাজ করি 5 বছর ভালো করে, তারপরে যদি আমি টিচিং এ যাই, যে কতখানি ডিফারেন্স হয়, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়, এইটা তারা তাহলে বুঝতে শিখবে। তো আমি জানি এখন গভর্নমেন্ট থেকেও বলেছে যে 2 বছর অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল করার পরই টিচিং এ আসা উচিত, বা একটা করে দিয়েছে, রুলস করে দিয়েছে, কিন্তু এটা আমার মনে হয় এটা ঠিক আর কি, 2 বছর থেকে 5 বছর হওয়া উচিত একদম। মানে আপনি সকলের কাছে এটাই বলতে চাইছেন, নার্সিং পাস করার পর অবশ্যই 1 থেকে 2 বছর ক্লিনিক্যাল সার্ভিসে থাকার পর যদি মনে করে যে আমি টিচিং এ আসবো, তবেই তার যাওয়া উচিত, তবেই তার শিক্ষাটা যে নিজে শিখেছে সেটা সে অন্য কাউকে শেখাতে পারবে সঠিকভাবে। একদম একদম। খুব ভালো লাগলো ম্যাডাম আপনার সাথে পরিচয় হয়ে এবং কথা বলে। পজিটিভ বার্তার দর্শকদেরকে যদি কিছু বলেন। আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমি এখানে খুব বেশি দিন যে এসেছি তা নয়, খুবই অল্প দিন এসেছি, কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব, আশেপাশে বা কারুর পরিচিত সবাইকেই বলছি, আপনারা আপনাদের, চাই না কারুর বাড়িতে কেউ অসুস্থ হোক, সেটা অবশ্যই নয়, কিন্তু যদি কেউ অসুস্থ হয় বা কিছু হন, তারা অবশ্যই আমাদের কাছে আসুন, আমাদের হাত থেকে পরিষেবা নিন, এবং কেমন লাগছে আমাদের পরিষেবা আমাদেরকে ফিডব্যাক দিয়ে যান। তাহলে আমরা মনে হয় আমরাও, আপনারা যত বেশি আমাদের সমালোচনা করবেন, আমরা তত বেশি আমাদের নিজেদের দিক থেকে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আজকে। আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন। ইতিমধ্যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে অনেক রকম পরিষেবা চালু হয়েছে, সেগুলি আপনারা আমাদের ওয়েবসাইটগুলি থেকে দেখতে পাবেন। তার সাথে পজিটিভ বার্তার উদ্যোগে চলছে আমাদের 1 বছরে 1 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি। আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, অংশ নিতে পারেন আমাদের এই সবুজ বিপ্লবে। সকলে ভালো থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।